এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেশটিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ একটা ধারাবাহিক রাখবে। আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে, যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তখন প্রতি মাসে 1.33 বিলিয়ন ডলার, অর্থাৎ বছরে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা 7 মাস ছিলেন, এই 7 মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই। সেই ডলারটা কি আসলে জমা হয়েছে? এই ডলারটার আসলে কি অবস্থা? $16 বিলিয়ন পাচার হয়েছে, এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রণয়ন কমিটিতে ছিলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ। না, যেটা পাচার হয়েছে এখনো পাইনি। আমরা তো আমার প্রাণপণ চেষ্টা করছি। এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগ্যাল প্রসেস আমরা শুরু করব। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ব্রিটেন একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে। আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো, অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস, যেটা 1 নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী। 11টা কেসকে এটা পার্সু করবো আমরা খুব সিরিয়াসলি। তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে 200 কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে, কিন্তু প্রায়োরিটি হলো 11টা। ওকে। এর মধ্যে সামিট গ্রুপ আছে, এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে, সবগুলো মিলে এইটা একটা। আরেকটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের কোনো অ্যাকাউন্টে অপারেটিভ না, কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা হয় নাই। কারণ বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে। যেমন সালমান রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, শাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না। যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে, তো ওটা বাংলাদেশ ব্যাংক এগুলো ট্র্যাক করছে। তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি, তবে একটা মেসেজ গেছে, এটাই সবচেয়ে বড় একটা শিক্ষা, যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে, এরা পার পাওয়ার কথা না। কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে, সেগুলো বন্ধ। কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে, ছেড়ে দেন, আমার ওয়াইফের কষ্ট হচ্ছে। না, এটা ইন্টারেস্টিং। কিন্তু আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, যে যদি এই 7 মাস টাকা পাচার বন্ধ থাকে, অর্থাৎ এই 7 মাসে ওই হিসাবে $9.31 বিলিয়ন বাড়তি জমে যাওয়ার কথা, এটা কি আসলে আমরা এরকম সরল অঙ্ক করতে পারবো, যেহেতু পাচার হয় না না সেহেতু না আমার কাছে? না, সরলরকম করা যাবে। কারণ এখন হয়েছে কি জানে, যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ যায় 42 বিলিয়ন থেকে কত নেমে আসছে। কিছু বিক্রি করছে, তারপর এখন 20-এর মধ্যে আমরা কোন রকমে রাখছি। অতএব দেশ এই বিদেশিটা আইসে পাচ্ছি না। আর দেশের যেটা টাকা থাকার কথা, মানে যে ওরা যে কিছু পাচার হয়েছে দেশে, সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে। যেমন এক্সাম্পল, একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় 60% টাকা সব নিয়ে চলে গেছে, আরেকটাতে প্রায় 50%। তারপর সালমান তো ধার করে করে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আবার এই টাকাগুলো এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস, বিশেষ করে তাদের সাঙ্গপাঙ্গ। এটা হয়েছে কি, এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না, ওকে, বুঝতে হয়তো পারছি। বাড়িতে রেখে বুঝতে দিচ্ছে। পারছি, কিন্তু এটা এটা পাচার আমাদের বন্ধ হয়েছে, পাচার বন্ধ হয়েছে, তাহলে রিজার্ভ বাড়ছে না কেন? না, রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। এখন রিজার্ভ, আগে যেটা পাচার হতো, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা এসে হতো। আগেও যে খুব বেশি যোগ হতো তা না। অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই। রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি ইসে করি, যেটা কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ। অতএব ইনভেস্টমেন্ট হয় নাই, এই টাকাটা যারা বাইরে অনেক, এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়াল ইস্যুতে আসে না মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ওকে। ভেতরে ভেতরে। ওদের ওদের ব্যবসা, যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, ওখানে চলছে। এখন এই টাকাটা তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে,
এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থরগতি আসছে। শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো। ওকে, আর এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেশটিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটা আমি বলি শুধু আওয়ামী লীগের ধারাবাহিক রাখবে। আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না, এটা ধারাবাহিক ভাবে। এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য। আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট, যে ওরা যদি 15 বছরে যদি একটু বেটার আরো পারফর্ম করতো, করাপশন না হতো, স্বজনপ্রীতি না হতো, বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো, সেটা হয় নাই। অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে, যেটা আপনি যেমন 3টা ইন্ডিকেটর, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, এসএমই খাতে বেড়েছে, তাই না? আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো করছে, শুধু বন্যা মানে এসে ছাড়া। আর আপনার আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে, একটু ভালনারেবিলিটিটাও কিছুটা আছে। অতএব তিনটা যদি আপনি কম্পেয়ার করেন, যারা সেটা এটা ইউএনডিপি যেটা, ওরা দেখে যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে। মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে, এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে, কিন্তু পার্কে ক্যাপিটা কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে, সেটা না, স্লোথ হচ্ছে। অতএব সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটাই সেটা আছে, সেটা মোটামুটি সে পর্যায়ে চলছে। কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম, যা আমরা ওটাকে স্টপ করেছি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যায়নি, কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি, এটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা, তাদের কিন্তু সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে, আবার রিজিওনালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? এটা আমি বলছি, হ্যাঁ, খারাপ নাই, কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটা ইনকাম, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, এটাকে বাড়াবার জন্য। এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়।